আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের রাহাতুল ইশা টিউটোরিয়ালস এর জিকে ক্লাসে আবার ওয়েলকাম জানাচ্ছি। তো তোমাদের আগের জিকে ক্লাসগুলোতে আমি বলেছি জিকে ভালোভাবে বুঝতে হলে দুইটা জিনিস সম্পর্কে আইডিয়া রাখতে হবে। একটা হচ্ছে জিওগ্রাফি, অর্থাৎ বাংলাদেশের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কি কি আছে তার একটা গ্রস আইডিয়া। একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে এমন না, জাস্ট কোন দিকে কি আছে এই সম্বন্ধে একটা গ্রস আইডিয়া। মানে যারা মনে করো যে রংপুর আর চাঁদপুরের মাঝখানে সিঙ্গাপুর অবস্থিত, এইরকম আইডিয়া যাতে কারো না থাকে, আইডিয়া যাতে এর চেয়ে বেটার হয় যে আমার অ্যাটলিস্ট আমি বলতে পারবো যে অস্ট্রেলিয়া কোন দিকে এইদিকে দেখা দিতে পারবো, হ্যাঁ তুর্কি কোন দিকে এইদিকে দেখা দিতে পারবো, চীন কোন দিকে এইদিকে দেখা দিতে পারবো। এইটুকু একটা আইডিয়া থাকলেই কিন্তু আমার হবে। দ্বিতীয় যে জিনিসটা, এটার সাথে তোমরা হয়তো পরিচিত না, সেটা হচ্ছে টাইম ফ্রেম। টাইম ফ্রেম বলতে আমি বুঝি ক্রনোলজি, যে কিসের পরে কি আসতেছে এটা সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। যে তুমি কি করছো, তোমার যদি এডুকেশন লাইফের টাইম ফ্রেমটা আমি দেখি, যে তুমি প্রথমে এসএসসি পাস করছো, তারপর এইচএসসি পাস করছো, তারপর এডমিশন ওয়ারে অংশ নিছো, দেন একটা ভার্সিটিতে ভর্তি হয়ে পাস করে চাকরি করতেছো, এটা তো টাইম ফ্রেম। এখন টাইম ফ্রেম সম্পর্কে আইডিয়া না রেখে তুমি যদি একটা গল্প পড়ো, ইতিহাস না তো গল্প, তুমি গল্প পড়তে গেলে তোমার মনে হবে যে প্রথমে চাকরি করলো, চাকরি নট হয়ে গেল, এসএসসি তে গিয়ে ভর্তি হইলো, এসএসসি পাস করার পর ভর্তি পরীক্ষা দিল, ভর্তি পরীক্ষা ফেল করে আবার এইচএসসি তে এসে ভর্তি হইল, এরকম মনে হবে। কিন্তু অর্থাৎ ক্রনোলজি, যে কার পরে কে আসছে। আমরা বলি যে একসময় বাংলা হিন্দু রাজারা শাসন করতো, একসময় মুসলিমরা করতো, একসময় ব্রিটিশরা করতো, কার আগে কে এসেছে। হ্যাঁ, এবং এখানে বাংলাদেশের ইতিহাস পড়তে গেলে টাইম ফ্রেম কিন্তু দুইটা টাইম ফ্রেম সম্পর্কে আমাদের আগে থাকতে হবে। একটা হচ্ছে বাংলা অঞ্চলের টাইম ফ্রেম, আর একটা হচ্ছে দিল্লির টাইম ফ্রেম। বিকজ দিল্লি এবং বাংলার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, পাশাপাশি এলাকা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং আমরা কিন্তু যখন আমরা পড়ি, আমরা দিল্লির ইতিহাসও পড়ি, বাংলার ইতিহাসও পড়ি, এবং দুইটাকে জট পাকায় ফেলি একসাথে। তখন আমাদের বুঝতে অসুবিধা হয় যে আসলে আমরা কি পড়তেছি, কার ইতিহাস পড়তেছি, এবং এর মাধ্যমে কিন্তু আমাদের ইতিহাস পড়তে ভালো লাগে না। তো তোমরা বোর্ডের টাইম ফ্রেম লেখা দেখতে পারতেছো, একটা আঁকা আছে অলরেডি, ড্র মানে আমি ক্যামেরা সেট করে রাখছি, এটা আমি বুঝাই দিব আজকেই তোমাদের ইনশাআল্লাহ। তো টাইম ফ্রেম এবং জিওগ্রাফি জিনিসটা হচ্ছে ফুয়েলের মতো, ফুয়েল, জিকে পড়ার জন্য ফুয়েল। দেখো, একটা গাড়িকে ধাক্কায় ধাক্কায় কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যায়। তোমাকে বললাম একটা গাড়িকে 2 কিলোমিটার নিয়ে যেতে হবে, তুমি ধাক্কায় ধাক্কায় নিয়ে যেতে পারবা, তোমার অনেক কষ্ট হবে। বাট তুমি যদি একটু বুদ্ধিমান হও, গাড়ির মধ্যে ফুয়েল দাও, তেল দাও, তাহলে কিন্তু খুব ইজিলি তুমি গাড়িটাকে 2 কিলোমিটার ডিস্টেন্স ক্রস করাতে পারবা। তো ফুয়েল লাগে, তাই না? গাড়িকে যদি ইজিলি মুভ করাতে চাও, ফুয়েল লাগে। একই রকম জিকে কে যদি ইজিলি তুমি আত্মস্থ করতে চাও, বুঝতে চাও, সেক্ষেত্রে তোমার ফুয়েল হচ্ছে দুইটা, একটা জিওগ্রাফি, একটা হচ্ছে টাইম ফ্রেম। এই দুই ফুয়েল যার মাথায় সেট হয়ে গেছে, এবং এটা খুব জটিল কিছু না, কঠিন কিছু না। মাটি খুঁড়লে যেমন তেল বের হয় সৌদি আরবে, একই রকম আমার ক্লাস করলেও তোমার টাইম ফ্রেম আর জিওগ্রাফি চলে আসবে তোমার কাছে। এবং যখন তুমি টাইম ফ্রেম এবং জিওগ্রাফি বুঝে ফেলছো, এটার পিছনে যদি তুমি কয়েকটা ঘন্টা, 2-3 ঘন্টার সময় ইনভেস্ট করো, করে যদি এটাকে বুঝে নিতে পারো, দেন তোমার গাড়ি চালাতে আর কষ্ট হবে না। তুমি অটোমেটিক তোমার গাড়ি চালাতে মজা লাগবে তখন, তোমার যে আরো দূরে যাই, আরো দূরে যাই। ইতিহাসটা করতেও তোমার অনেক ইন্টারেস্টিং লাগবে তখন, তোমার ফ্যাসিনেটিং লাগবে ইতিহাসকে। আচ্ছা, তো বেশি বাজে কথা না বলি, বক বক বেশি না করি, কাজের কথায় আসি। আমি এখানে দুইটা টাইম ফ্রেম এঁকে রেখেছি। উপরে যে টাইম ফ্রেমটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিল্লির টাইম ফ্রেম, দিল্লি, দিল্লি, আর নিচেরটা হচ্ছে বাংলার টাইম ফ্রেম। বাংলা এবং দিল্লি দুইটা কিন্তু আলাদা অঞ্চল। দিল্লি আমরা বুঝতেছি ভারতের রাজধানী, বর্তমানে নয়া দিল্লি, মাথায় রাখতে হবে। ভারতের রাজধানী কিন্তু দিল্লি না, নয়া দিল্লি। নয়া দিল্লি হচ্ছে দিল্লির একটা জায়গা, ওইটাই রাজধানী। পুরাতন দিল্লি কিন্তু রাজধানী না। হাওয়েভার ওই দিল্লির একটা ইতিহাস আছে, আরেকটা ইতিহাস হচ্ছে আমাদের বাংলা অঞ্চলের ইতিহাস। বাংলা বলতে আমরা বর্তমানে যে এলাকার লোকেরা বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কারা কথা বলে? বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং আসামের কিছু লোক বাংলা ভাষায় কথা বলে, এই এলাকাটাকে আমরা বলতে পারি বাংলা। আগে কিন্তু মানে ভূখণ্ডগুলো একেবারে সুনির্দিষ্টভাবে সীমারেখা দ্বারা নিয়ন্ত্রণ করা হতো না, সীমারেখাগুলো বাড়তো কমতো, আমরা আগেও বলছি তোমাদের সাথে। এখানে দেখো দুইটা ডিফারেন্ট ইতিহাস। আচ্ছা, আমার চা আসছে, চাটা একটু রিসিভ করি। রাতের বেলায় ক্লাস নিলে আবার চা খাইতে হয়, নাহলে তোমার ঘুম ধরে মনে হয়, এরকম কিছু একটা। আচ্ছা, তাহলে দেখো দুইটা ডিফারেন্ট ইতিহাস।
এখন আমি যদি দিল্লির ইতিহাস দিয়ে আসি, দিল্লির ইতিহাস গেলে এখানে বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। এটার সাথে কিন্তু আমাদের পৃথিবীতে ইসলাম ধর্মের আবির্ভাবেরও একটা কোরিলেশন আছে। আমরা জানি, এটা দেখো সালগুলো আমি দেখেছি, খ্রিস্টাব্দ অ্যানো ডোমিনিতে, হ্যাঁ, মানে 712, 1192, 1526 খ্রিস্টাব্দ। নিচেও কিন্তু খ্রিস্টাব্দে বিভিন্ন রকম সাল আমি লিখে রেখেছি। আর এই 0 হচ্ছে যীশু খ্রিস্টের জন্মসাল। এর পিছনে গেলে খ্রিস্টপূর্ব, বিফোর ক্রাইস্ট, বিসি বলা হয়, বলে না 150 বিসি, 200 বিসি। বিসি মানে কি? বিফোর ক্রাইস্ট। আর এগুলোকে বলা হয় আন্নো ডোমিনি, হ্যাঁ, যেগুলো ক্রাইস্টের পরে আর কি, জন্মের পরে হচ্ছে। এটা খ্রিস্টাব্দ, আর এগুলো হচ্ছে খ্রিস্টপূর্ব, 0 আগে হচ্ছে খ্রিস্টপূর্ব। তো বাংলার ইতিহাস কিন্তু আমাদের একেবারে খ্রিস্টপূর্ব থেকে শিখতে হবে। এবার দিল্লির ইতিহাস অত ডিটেলস দরকার নাই, ওরা ইন্ডিয়ার লোকজন অত ডিটেলসে শিখবে, আমরা অত ডিটেলসে শিখবো না, আমাদের যতটুকু দরকার ততটুকু। দেখো, আমরা যদি বলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 632 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে মানে ইন্তেকাল করেছেন। তো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিন্তু পৃথিবীতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়েছে। তো দেখো, আমি যদি এখানে ধরি 632-এ তিনি ইন্তেকাল করেন, 632-এ। আর ভারতবর্ষে দেখো 712-তেই কিন্তু মুসলিম ইসলাম ধর্মের আবির্ভাব হয়ে যায়, ভালোভাবে আবির্ভাব হয়ে যায়। এখান থেকে ওই এলাকা থেকে, আরব এলাকা থেকে মীর কাসিম, হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিম নামে একজন শাসক, তিনি হচ্ছে ভারত আক্রমণ করেন এবং ভারত জয় করেন তিনি 712-তেই কিন্তু মুসলিমরা ভারত দখল করে, মানে ভারত জয় করে। বাট মোহাম্মদ বিন কাসিম তিনি ভারত জয় করার পরও তিনি ভারত দখল করেননি সেভাবে। তিনি যেটা বলছেন যে আমরা এখানে ধর্ম প্রচার করব, ইসলাম ধর্ম প্রচার করব, তোমরা তোমাদের মতো করে শাসন কার্য চালিয়ে যেতে পারো, বাট আমরা এখানে আমাদের ধর্ম প্রচার করবো, ইসলাম ধর্মের আলো আমরা সবার মধ্যে ছড়িয়ে দিব। তাহলে 712 খ্রিস্টাব্দে বলতে পারি আনুষ্ঠানিকভাবে বা সাংগঠনিকভাবে আমাদের ভারতবর্ষে ইসলাম ধর্মের প্রচারের কাজ শুরু হলো 712-তে। ওকে, তাহলে এখান থেকে কিন্তু ইসলাম ধর্মে আস্তে আস্তে ভারতবর্ষের লোকেরা দীক্ষিত হতে শুরু করলো এবং ইসলাম এখানে ছড়িয়ে পড়লো। ভালো কথা, বিন কাসিম কিন্তু এখানে শাসন করলেন না। তারপর দেখো ইতিহাসের পরিক্রমায় আমরা যদি প্রায় 500 বছর এভাবে কেটে গেল। 500 বছর পরে 1191 সালে, 500 বছর পরে এর সাল আছে 1191 সালে, মোহাম্মদ ঘুরি নামে একজন আফগান শাসক, আমি বলতে পারি আফগান শাসক, আমি বলতেছি এই অর্থে বিকজ তিনি আফগানিস্তানে অলরেডি শাসন করতেছেন, মানে এই সময়টা 1191 সাল এবং তার কিছুটা আগে তিনি অলরেডি আফগানিস্তান শাসন করতেছেন সেই অবস্থায়। এবং তারা কিন্তু, আমরা যদি বংশগতভাবে তারা তুর্কি ছিলেন আসলে। আমরা পড়ছি একটা ক্লাসে, আগের ক্লাসগুলোতে, যে তুর্কি লোকেরা কিন্তু বিশাল এলাকা জুড়ে আছে পৃথিবী, হ্যাঁ, চায়নার যে উইঘুর মুসলিম, ওরাও কিন্তু আসলে তুর্কি, এথনিক্যালি ওরাও তুর্কি কিন্তু। তো মোহাম্মদ ঘুরি যার নাম তোমরা শুনে থাকবে, মোহাম্মদ ঘুরিও কিন্তু আসলে তুর্কি ছিলেন। তো তিনি আফগানে অলরেডি শাসন করতেছেন, আফগানের শাসনকর্তা। তিনি আফগানিস্তান থেকে আরেকটু পূর্বে আসলে তো ভারতবর্ষ, তিনি ভারতবর্ষে আক্রমণ করলেন। ভারতবর্ষে আক্রমণ করলে কি হলো, ভারতের রাজা তখন ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরির যুদ্ধ হলো এবং সেই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হলেন। প্রথম যে যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ বলা হয়, তরাইন নামে একটা এলাকা, তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হলেন এবং আহত হলেন তিনি ভালোভাবে। আহত হয়ে মোহাম্মদ ঘুরি আবার আফগানিস্তানে ফিরে গেলেন 1191 সালে ফিরে গেলেন এবং সেখানে গিয়ে আবার তিনি যুদ্ধের প্ল্যান করলেন এবং তিনি আবার ভারতবর্ষে ফিরে আসলেন 1192 সালে। 1192 সালে ঘুরির সাথে চৌহানের আবার যুদ্ধ হলো এবং সেই যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলেন এবং নিহত হলেন। অর্থাৎ মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে মেরে ফেললেন কত সালে? 1192 সালে তিনি কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে নিহত করার মাধ্যমে তিনি ভারতবর্ষ দখল করে ফেললেন। তার মানে দেখো,
ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা কিন্তু হয়েছে 1192 সালে। 91-তে না, কিন্তু 91-তে চেষ্টা করা হয়েছিল, বাট সেই যুদ্ধে মোহাম্মদ ঘুরি উনি হেরে গেছেন। উনি হেরে যাওয়াতে ভারতবর্ষে মুসলিম শাসন শুরু হতে পারেনি। বাট যখন উনি জয়লাভ করলেন তখন কিন্তু ভারতবর্ষে মুসলিম শাসন শুরু হলো। তাহলে ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা ঘটালেন কে? খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। কে ভাইয়া? আনসার মোহাম্মদ ঘুরি। এখন মোহাম্মদ ঘুরি তো একজন বড় মাপের শাসক, তিনি অলরেডি আফগানিস্তানের বিশাল এলাকা শাসন করতেছেন। তো তার পক্ষে আফগানিস্তানের পাশাপাশি ভারতবর্ষ সরাসরি স্বাধীন শাসন করাটা কিন্তু অনেক কমপ্লেক্স হতো, জটিল হতো তার জন্য। এই জন্য তিনি কি করলেন, তার বিশ্বস্ত এক সেনাপতি যার নাম হচ্ছে কুতুবউদ্দিন এইবক। কুতুবউদ্দিন এইবক, হ্যাঁ, কুতুবউদ্দিন এইবক। কুতুবউদ্দিন এইবক, এই কুতুবউদ্দিন এইবককে বললেন যে তুমি আমার বিশ্বস্ত সেনাপতি, তুমি গিয়ে ভারতবর্ষের দেখভাল করো, ভারতবর্ষ শাসনের অধিকার আমি তোমাকে দিলাম। কুতুবউদ্দিন, হ্যাঁ, কুতুবউদ্দিনকে, কুতুবউদ্দিন এইবককে। তো কুতুবউদ্দিন এইবক তখন এসে ভারতবর্ষ শাসন শুরু করলেন। এখানে দুইটা কোশ্চেন আসে এবং আমরা ভুল করে ফেলি না বোঝার কারণে। ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা করেন কে? অ্যান্সার মোহাম্মদ ঘুরি। বাট ভারতবর্ষে প্রথম মুসলিম শাসক কে ছিলেন? সেটা হবে কিন্তু কুতুবউদ্দিন এইবক। সেটার অ্যান্সার কি হবে? কুতুবউদ্দিন এইবক হবে সেটার অ্যান্সার। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কুতুবউদ্দিন এইবক হবে সেটার অ্যান্সার। বিকজ মোহাম্মদ ঘুরি এলাকাটা স্বাধীন করছেন, বাট তিনি এখানে কিন্তু মানে শাসন ভারটা তিনি এখানে সরাসরি শাসন কাজটাকে নিজের হাত আন্ডারে নেন নাই, সেই শাসন ভারটাকে তিনি দিয়েছেন তার সেনাপতি কুতুবউদ্দিন এইবকের হাতে। এটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, আচ্ছা, তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম মুসলিম শাসক। ওকে, তো এইভাবেই কিন্তু ভারতবর্ষে মুসলিম শাসন শুরু হয়ে গেল। মুসলিম শাসন, সুলতানরা এখানে শাসন করতেছেন। ওকে, ভালো কথা। এখন 1192 সালে দিল্লি কিন্তু অলরেডি মুসলিম শাসনে চলে গেছে, বাট বাংলা অঞ্চল, আমি এখন বাংলার দিকে একটু ফোকাস করব, বাংলা কিন্তু এখনো হিন্দু রাজাদের আন্ডারে আছে। আমরা বাংলার ইতিহাস জানতে পারি মোটামুটি 327 খ্রিস্টপূর্ব থেকে, খ্রিস্টাব্দ নয় কিন্তু, খ্রিস্টপূর্ব থেকে, মোটামুটি 327 খ্রিস্টপূর্ব থেকে বাংলা অঞ্চলের ইতিহাস আমরা জানতে পারি। এখন এই বাংলা অঞ্চলের ইতিহাসে আমরা দেখব যে 327 খ্রিস্টাব্দে এখানে নন্দ রাজারা ছিলেন। নন্দ রাজাদের পরে আসলেন মৌর্য। এখানে আমরা একটু যদি প্রধান যে ডাইনেস্টি গুলো ছিল, রাজবংশগুলো ছিল, তাদের নামগুলো একটু দেখি। এখানে প্রথমে মৌর্য বংশ ছিল, মৌর্য, গুপ্ত, পাল, সেন। মৌর্য, গুপ্ত, পাল, সেন, এই রাজারা কিন্তু বাংলা শাসন করতেছিলেন। এখানকার মধ্যে তোমার পালরা ছিলেন বৌদ্ধ ধর্ম, পালরা বৌদ্ধ ধর্মের ছিলেন, বাকি সবাই কিন্তু ছিলেন হচ্ছে হিন্দু ধর্ম। পাল বাদে বাকি সবাই ছিলেন হিন্দু ধর্ম, যদিও তাদের মধ্যে মাঝে মধ্যে কেউ কেউ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এবং এর মাঝেও কিন্তু আরো ছোট ছোট কিছু ঘটনা ঘটছে। শৃঙ্গ রাজবংশ, কুষাণ রাজবংশ, রাজা শশাঙ্ক, হর্ষবর্ধন, রাজবর্ধন, নাম তো শোনাই তো গায়ে, তাই না? মানে এরা কে কোথায় কি করছিল আজ আমরা এখন ক্লিয়ার করে দিব, বেশি দিন লাগবেও না, আজকে মাথায় সেট করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আরো ডিটেইলস করে আশা করা যায় 2-3টা ক্লাসের মধ্যে ইতিহাস একেবারে তোমার ইজি টাইম ফ্রেম নিয়ে আমি পুরো ইতিহাস পড়াই ফেলবো। আসলে ফুয়েলও দিব, গাড়ি চালায়ও দিব, আমি সমস্যা নেই। তুমি জাস্ট গাড়িতে বসে থাকবে এবং আশেপাশে কি হচ্ছে দেখবা, এটাই হচ্ছে তোমার কাজ। ফুয়েলও আমি দিচ্ছি, গাড়ি ড্রাইভও আমি করে দিব, তোমাকে ওই প্রশ্নও করতে হবে না। ওকে, আচ্ছা, এখন তাহলে দেখো 1192 যখন দিল্লি অলরেডি মুসলিমদের আন্ডারে গেছে, তখন মুসলিমরা চেষ্টা করলো যে আমরা কিন্তু এখন বাংলাও ছেলে দখল করতে পারি, যে আমরা বাংলাও দখল করে ফেলি। বাংলা পাশের একটা এলাকা, এবং বাংলা এলাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বাংলা কিন্তু বরাবরই কৃষিতে, আগে আমরা জানি মানুষ কৃষি কাজের উপরে নির্ভরশীল ছিল অর্থনৈতিক কারণে। বাংলা কৃষিতে খুবই উন্নত ছিল। বাংলার মাটি কিন্তু দেশের মাটি সোনার বাংলা বলা হয়, খুবই উর্বর ছিল। তাই তারা চেষ্টা করলো বাংলা অঞ্চলটাকে দখলে আনতে। তখন এই তাদের লোক চলে আসলেন বাংলা দখল করতে 1204 খ্রিস্টাব্দে। তোমরা নাম শুনছো হয়তো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, বখতিয়ার লিখে নেই, বখতিয়ার তিনি চলে আসলেন বাংলা দখল করতে।
এবং তিনি ছোটখাটো একজন মানুষ ছিলেন। তিনি এত ছোটখাটো ছিলেন যে তার হাত তার বডির তুলনায় লম্বা ছিল, তার হাত নাকি হাঁটুর নিচে ঝুলে থাকতো, ইতিহাসে আমরা পড়ছি হাঁটুর নিচে এত লম্বা হাত ছিল। এত লম্বা হাত থাকা তার একটা সুবিধা ছিল, তিনি খুব সহজেই মানে তলোয়ার চালনা করতে পারতেন। দূরে কেউ আসে তার কাছ থেকে, মানে আগে তো ঘোড়ায় বসে যুদ্ধ করতো, অশ্বারোহী, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, তো তলোয়ার দিয়ে পাশের যে আসতেছে তাকে কিন্তু তিনি রিচ পাইতেন, মানে তিনি যদি হাত বের করতেন, তিনি পাশের যে যোদ্ধা আছে তার প্রতিপক্ষ যোদ্ধা তাকে তিনি চাইলে কিন্তু আঘাত করতে পারতেন, বাট তার প্রতিপক্ষ যোদ্ধা তাকে আঘাত করতে পারতো না, বিকজ তাদের হাত তো স্বাভাবিক সাইজের প্রতিপক্ষের। বাট আমার বখতিয়ারের হাত তো অনেক লম্বা, তাই বখতিয়ার এই লম্বা হাত দিয়ে কিন্তু মানুষের মুন্ডুপাত করে দিতে পারতেন, প্রতিপক্ষের মুন্ডুপাত করতে পারতেন। তো বখতিয়ার হচ্ছে 18 জন, বখতিয়ার সহ 18 জন অশ্বারোহী অত্যন্ত দ্রুত বেগে কিন্তু বাংলায় প্রবেশ করলেন। আরো অশ্বারোহী ছিল, তারা পিছনে পড়ে গিয়েছিলেন। বখতিয়ার খুব দ্রুত বেগে এসে, তখন আমার এখানে রাজা ছিল হচ্ছে রাজা লক্ষণ সেন, নদিয়াতে, হ্যাঁ বর্তমানে কুষ্টিয়ার ওই এলাকাটা হচ্ছে নদিয়া। নদিয়ার রাজা ছিলেন রাজা লক্ষণ সেন। রাজা লক্ষণ সেন যখন খবর পাইলেন যে বখতিয়ার আক্রমণ করছে, তখন তিনি খবর পেয়ে হচ্ছে ভয়ে এলাকা ছেড়ে চলে গেলেন। চলে আসলেন তিনি মুন্সিগঞ্জে। হ্যাঁ, মুন্সিগঞ্জে এসে তার পরবর্তী প্রজন্ম বল্লাল সেন, কেশব সেন, এরকম আর একজন, তারা হচ্ছে আস্তে আস্তে বিজয় সেন, কেশব সেন, আমরা এগুলো পড়বো যখন ইতিহাস আলোচনা করবো তখন বুঝাই দিব। আমি আজকে বেশি মাথা দিলে আবার টাইম ফ্রেম তোমার ধরতে পারবে না। তারা এসে হচ্ছে বিক্রমপুর অঞ্চলে শাসন করতে শুরু করবে। তো বখতিয়ারের ঘোড়া একটা গল্প হয়তো তোমরা পড়ছে এরকম। তো বখতিয়ারের মাধ্যমে কিন্তু এইভাবে কি হলো, বাংলায় যে হিন্দুদের শাসন সেটা কিন্তু সরে গেল, বাংলায় মুসলিমদের শাসন শুরু হলো 1204 খ্রিস্টাব্দে। বখতিয়ার এগুলো অনেক প্রাচীন ইতিহাস, এবং এই ইতিহাসগুলো কিন্তু অত ভালো মতো মানে লিখে রাখাও হয়নি। এটা নাকি এমন হয়েছিল যে একজন লোক কোন এক মন্দিরে বসে, ঘটনা ঘটার প্রায় 150 বছর পরে একটা মন্দিরে বসে একজন লোক আরেকজনকে এই গল্পটা শোনাইতেছিলেন যে আমি আমার দাদা তার দাদার কাছ থেকে শুনছি যে এক মুসলিম শাসক, হ্যাঁ এরকম হাত লম্বাওয়ালা, সে এসে লক্ষণ সেনকে আক্রমণ করছে, লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালায় গেছে। এইভাবে ইতিহাসগুলো আসছে, এতটা মানে ইতিহাস। হ্যাঁ, মানে ভেরিফিকেশন কিন্তু খুব একটা করা হয়নি, বাট তারপরও আমরা পড়তেছি এই ইতিহাসটা এইভাবেই কিন্তু আমরা এগুলো জানতে পারছি। তো 1204-এ যখন বখতিয়ার বাংলা আক্রমণ করে লক্ষণ সেনকে বিতাড়িত করলেন নদিয়া থেকে, বাংলায় কিন্তু মুসলিম শাসনের সূচনা হলো। তাহলে দেখো, যদি বলে ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা হলো কত সালে, 1192, বাট বাংলায় আরো 12 বছর পরে বখতিয়ার, এখান থেকেই বখতিয়ার এসে বাংলাটা দখল করে ফেললেন। বাংলা তখন চলে গেল কাদের শাসনে, মুঘলদের, মুসলমানদের শাসনে, মুসলমানদের শাসন। তাহলে দেখো এই সময়টাতে, এই 1204 1192 এই সময়টাতে কিন্তু আমাদের এই এলাকাটা মুসলিমদের শাসনে চলে গেল, এবং এই সময়টাতে দিল্লি যারা শাসন করতেন বাংলা তারাই শাসন করতেন। অর্থাৎ আমরা বলতে পারি যে বাংলা দিল্লির অধীনে ছিল এই সময়টাতে। কারণ দেখো, এর আগে যে মৌর্য, গুপ্ত, পাল, সেন, এরা কিন্তু স্বাধীনভাবে বাংলা শাসন করতেন, বাংলা ভিত্তিক তাদের শাসন ব্যবস্থা ছিল, এবং দিল্লি ছিল দিল্লির মতো। অর্থাৎ এই সময়টাতে আমরা বলতে পারি বাংলা স্বাধীন ছিল, বাংলা অঞ্চল স্বাধীন। স্বাধীন বলতে কি বোঝায়, যে আমাদের রাজারা আমাদের ট্যাক্স কালেক্ট করে অন্য কোনো দেশে পাঠায় না, ওই ট্যাক্স দিয়ে আমাদেরই কাজকর্ম করে। যে মনে করো একটা রাজা তার এলাকা থেকে 10,000 টাকা ট্যাক্স কালেক্ট করলেন, 10,000 টাকা ট্যাক্স কালেক্ট করার পর তিনি 10,000 টাকাই আমাদের এলাকার পিছনেই ব্যয় করলেন, তাহলে আমি বলবো যে তিনি একজন স্বাধীন রাজা। বা যদি এমন হয় 10,000 টাকার মধ্যে 2,000 টাকা তিনি আরেক জায়গায় পাঠিয়ে দিলেন, আরেকটা দেশে, বাকি 8,000 টাকা দিয়ে তিনি নিজের কাজকর্ম করলেন এবং আমার এলাকার উন্নয়ন ঘটালেন, তাহলে সে হচ্ছে পরাধীন রাজা। তো এই সময়টাতে যে রাজাগুলো ছিলেন তারা স্বাধীন রাজা ছিলেন, নিজের টাকায় নিজেরা চলতেন, কাউকে ট্যাক্স টুক্স দিতেন না। বাট এখন যেমন কি হয়েছে, দিল্লি এবং বাংলার যেহেতু একই শাসকরা, তাই আমরা বলতে পারি তারা একজন কিন্তু আরেকজনের অধীনে ছিলেন। তো মানে এই সময়টাতে আমি যদি বলি, দেখো টু বি স্পেসিফিক আমি বলবো 1204 থেকে 1318 পর্যন্ত, খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়টাতে বাংলা কিন্তু পরাধীন ছিল, বাংলা দিল্লির আন্ডারে ছিল। দিল্লিতে যারা শাসন করতেন তারাই ডিরেক্টলি অর ইনডিরেক্টলি বাংলাকে নিয়ন্ত্রণ করতেন। ওকে, 1338 পর্যন্ত। তো 1338-এ বাংলায় এমন কি হলো, 1338-এ বাংলার প্রথম স্বাধীন সুলতান এলেন,
ফখরুদ্দিন মুবারক শাহ। এগুলো আমরা সামনে আরো ডিটেইলস করবো, কিন্তু আমি জাস্ট বাট এই ক্লাস করলেই তোমার আশা করি 50% পড়া হয়ে গেছে। বাকি ক্লাসগুলো তার একটু ফাইন টিউনিং করা হবে, ইনফোগুলোকে আরো সূক্ষ্মভাবে মাথায় দেওয়া হবে। হ্যাঁ, যে পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসে ওগুলো হয়ে যাচ্ছে আজকে, পরের ক্লাসগুলোতে ব্যাপারগুলোকে আরো মানে যেগুলো রিফাইন্ড অয়েল, এগুলো তেল দিয়ে দিচ্ছি, এটাকে রিফাইন করা হবে আরো সুন্দরভাবে। ফখরুদ্দিন বললেন যে আমি দিল্লির অধীনস্থতা মানি না, আমি দিল্লিতে ট্যাক্স টুক্স পাঠাতে পারবো না, ওদের কথা মতো চলতে পারবো না, বাংলা আমি শাসন করব, দিল্লির প্রতি দিল্লির কোনো কথাবার্তা আমি শুনবো না। তার মানে 1338 থেকে বাংলা আবার স্বাধীন হয়ে গেল। ফখরুদ্দিন মুবারক শাহ তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান, বিকজ তিনি দিল্লির অধীনস্থতা স্বীকার করেন নাই। ঠিক আছে, তাহলে প্রথম স্বাধীন সুলতান হচ্ছে কে? প্রথম স্বাধীন সুলতান হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ। ওকে, আচ্ছা, এইভাবে চলতেছে। তো 1192 থেকে 1526 পর্যন্ত, আমি এখন আবার দিল্লি থেকে ফেরত যাচ্ছি, বাংলার কথা বললাম, এই সময়টুকুতে বিভিন্ন মুসলিম রাজবংশ দিল্লি শাসন করত এবং সেগুলোকে আমরা দিল্লি সালতানাত হিসেবে জানি। এগুলো ডিটেইলস আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে দেখবো। দিল্লি সালতানাত, বিভিন্ন বংশ, লোদি বংশ, বিভিন্ন বংশ দিল্লি শাসন করছে। দিল্লির ইতিহাস থেকে আমাদের এখন আর তেমন কোনো কোয়েশ্চেন আসেই না। আসলে এই যে 1192 তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ, প্রথম যুদ্ধে ঘুরি হেরে গেছে, দ্বিতীয় যুদ্ধে ঘুরি জিতে গেছে, এইটুকুই আসে। ঠিক আছে, তো দেখো বখতিয়ার এবং ফখরুদ্দিন, বখতিয়ারের পরে ফখরুদ্দিন এসে হচ্ছে কি করলো, বাংলা প্রথম স্বাধীন সুলতান হয়ে গেলেন ফখরুদ্দিন। এখন 1526 সাল পর্যন্ত এখানে ছিল দিল্লি সালতানাত। 1526 সালে কি হলো? 1526 সালে হয়ে গেল পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথ, পানিপথ হচ্ছে ভারত, পানিপথ বলতে অনেকে আমরা ভাবি হয়তো বিশাল জলপথ কোনো একটা, হ্যাঁ, সমুদ্র জলাশয়, এখানে গিয়ে মারামারি কাটাকাটি হয় না, তা কিন্তু ঠিক না। পানিপথ হচ্ছে একটা স্থল এলাকা, এটা ভারতের হরিয়ানায় অবস্থিত, হরিয়ানা। এই পানিপথ যুদ্ধের জন্য বিখ্যাত। পানিপথে প্রায় 23টা যুদ্ধ সংঘটিত হয়েছে ইতিহাসে, তার মধ্যে 3টা যুদ্ধ অনেক মানে পরিচিতি পাইছে। তো 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়, পানিপথের প্রথম যুদ্ধ। এই পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ইব্রাহিম লোদির সাথে বাবরের। পানিপথের প্রথম যুদ্ধ হয় কার মধ্যে? ইব্রাহিম লোদি, ইব্রাহিম ভার্সেস বাবর। এবার আসো তারা কারা? বাবর। ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ শাসনকর্তা বা শেষ সুলতান, ইব্রাহিম লোদি। আর বাবর তিনি কাজাখস্তান থেকে এসেছিলেন। কাজাখস্তান মধ্য এশিয়া, মানে বাংলাদেশ থেকে উত্তর দিকে গেলে মধ্য এশিয়া আছে, রাশিয়ার ওই দিক এলাকাতে কাজাখস্তান, উজবেকিস্তান, হ্যাঁ, কিরগিজস্তান, এরকম বেশ কয়েকটা দেশ ওই জায়গায় আছে। তো কাজাখস্তান থেকে আসলেন বাবর। তারাও কিন্তু বংশগতভাবে তুর্কি ছিলেন, এরা তুর্কি ভাষায় কথা বলতেন এবং বাবরের যে আত্মজীবনী আমরা জানি তুজকি বাবর, এটাও কিন্তু তুর্কি ভাষায় লেখা, টার্কিশ ভাষায় লেখা, পরবর্তীতে ফার্সিতে ট্রান্সলেট করা হয়েছে, বাট লেখা কিন্তু তুর্কি ভাষায়। এটা পরীক্ষায় আসে, তুজকি বাবর কোন ভাষায় লেখা ছিল? হ্যাঁ, তুজকি বাবর ফার্সি ভাষায় লেখা। তো এই ইব্রাহিম লোদির সাথে বাবরের যুদ্ধ হলো, পানিপথের প্রথম যুদ্ধ, মাথায় রাখবা। কার মধ্যে হয়েছে? ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে। এই যুদ্ধে কে জয়লাভ করলেন তোমরা কি জানো? জানা থাকলে কমেন্টে রেসপন্স করবা। এই যুদ্ধে জয়লাভ করলেন বাবর। বাবর এই যুদ্ধে জয়লাভ করলেন। বাবর যখন এই যুদ্ধে জয়লাভ করলেন তখন থেকে দিল্লি সালতানাতের পতন ঘটল এবং ভারতবর্ষে সূচনা ঘটল মুঘল শাসন আমলে। মুঘল, বাবরের পানিপথের যুদ্ধ জয়ের মাধ্যমে দিল্লিতে শুরু হলো মুঘল শাসন আমল, মুঘল রাজবংশ, মুঘল বংশ আর কি। তো মুঘল যে রাজারা ছিলেন তাদেরকে কিন্তু সুলতান বলা হতো না, তাদের বলা হতো সম্রাট। আগে কিন্তু সুলতান ছিল, সুলতান কেন্দ্রিক সালতানাত বলা হতো। সালতানাতের পতন ঘটিয়ে মুঘলরা সাম্রাজ্য বিস্তার করলেন, সালতানাত না, সাম্রাজ্য। তো সুলতান যারা ছিলেন, সুলতানরা রাজকার্যের পাশাপাশি ধর্ম প্রচার করতেন, বাট সম্রাটরা ধর্ম প্রচারের প্রতি তাদের খুব একটা, ধর্ম প্রচারের প্রতি তারা জোর দিতেন না, তারা হচ্ছে জাস্ট রাজকার্য পরিচালনা করতেন। এই যে 1526 থেকে মুঘল শাসনের সূচনাপাত ঘটলো আমাদের দিল্লিতে। ওকে,
বাংলা কিন্তু এখন স্বাধীন অবস্থায় আছে। দেখো 1538 কিন্তু বাংলা দিল্লি থেকে ছুটে আসছে স্বাধীন। দিল্লিতে আবার দেখো দিল্লিতে কিন্তু চেঞ্জ আসছে, এবং আমরা দেখছি যখনই দিল্লিতে চেঞ্জ আসে সেই চেঞ্জটা কিন্তু বাংলায়ও এফেক্ট ফেলে। ওকে, তো আমরা দেখবো একটু পরে। তো দেখো দিল্লি থেকে এবার আমি একটু আবার বাংলায় আসি ঘুরতে। তো আশা করি তোমাদের মজা লাগতেছে গল্পগুলো, নাকি? গল্প করতেছি আমি, যারা আসো ক্লাসে এতক্ষণ মজাই লাগতেছে আশা করি, তাই না? গল্প করতেছে। 1538 কি হলো বাংলাতে? হ্যাঁ, 200 বছর তো ভালোই ছিল। 1538 কি হলো? 1538 তোমরা একজন শাসকের নাম শুনছো, শের শাহ। শের শাহ, শের মানে হচ্ছে কি বাঘ, তাই না? বাঘ না সিংহ? শের মানে মনে হয় বাঘ। শের শাহ, শের শাহ তিনি বাংলার গৌর এলাকা, বাংলা কিন্তু দুইটা এলাকা, বাংলাকে দুইটা অঞ্চলে ভাগ করা হয়। একটা হচ্ছে গৌর আর একটা হচ্ছে বঙ্গ। ব্রসলি বাংলাকে দুইটা এলাকায় ভাগ করা হয়, গৌর আর বঙ্গ। তো শেরশাহ এসে গৌর দখল করলেন। শেরশাহর নাম তোমরা শুনবে, আফগান শাসক শেরশাহ। তিনি ছোটবেলা থেকেই খুব শক্তিশালী ছিলেন। এমন শোনা যায় যে ছোটবেলায় একবার তিনি বাঘ মেরে ফেলছিলেন, একটা বাঘ তার উপর ঝাঁপায় পড়ছিল, সেই বাঘকে মেরে ফেলছিলেন শেরশাহ। আশ্রয় মাশ্রয় বাঘ মেরে ফেলছিল 10 বছর বয়সে, নষ্ট হবে। এইরকম শক্তিশালী যোদ্ধা ছিলেন শেরশাহ। শেরশাহ বাংলা দখল করে ফেললেন। শেরশাহ নামে তোমরা পড়ছো, শেরশাহ হচ্ছে আমাদের গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সেটা তিনি তৈরি করেন, নির্মাণ করেন। এছাড়াও শেরশাহ ঘোড়ার ডাক চালু করেন। ঘোড়ার ডাক মানে হচ্ছে ঘোড়ার পিঠে করে চিঠিপত্র নিয়ে যাওয়া আসা করা হতো। এইটা কিন্তু শেরশাহ করেছেন। তো শেরশাহ বাংলা দখল করলেন। শেরশাহ বাংলা দখল, আফগানে তো তার শাসন আছেই, পাশাপাশি বাংলা দখল করলেন। বাংলা দখল করে কি তিনি ক্ষান্ত হলেন? না, তিনি এবার আরো উপরের দিকে নজর দিলেন। তিনি নজর দিলেন কোথায়? তিনি নজর দিলেন হচ্ছে দিল্লির দিকে। বাংলা থেকে তিনি দিল্লিতে গেলেন এবং দিল্লিও শেরশাহ দখল করে ফেললেন। 1526 সালে কিন্তু মুঘল শাসন শুরু হয়েছে, বাট 1540 সালে, আচ্ছা তোমাদের একটা কথা বলি, তোমরা হয়তো অনেকে ভাবতেছো ভাইয়া যে এত সাল বলতেছেন, এগুলো আমরা মনে রাখবো কি? তোমাদের ভাইয়া এগুলো এত ডিটেলসে মনে রাখতে হবে না। প্রথম কথা হচ্ছে এটা, এত ডিটেলস লাগবে না। যেগুলো আমি গোল গোল বক্স করে দিচ্ছি ওই সালগুলাই লাগবে, সব সাল লাগবে না। আর তারপরে কথা হলো, যদি কেউ মনে রাখতে চাও সেক্ষেত্রে ক্লাসটা 2-3 বার পরও দেখবো অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। এবং বলছি এটা ফুয়েল, কিন্তু তুমি আমার সব ক্লাস করার দরকারও নেই। টাইম ফ্রেমের কয়েকটা ক্লাস করো, 3-4টা ক্লাস, তোমার বাকি ইতিহাস তুমি বই পড়লে নিজেই বুঝতে পারবে, আমার কাছে আর আসতে হবে না, বলে দিছি। দেখো 1540 থেকে 1555 পর্যন্ত দেখো শেরশাহ চলে গেলেন কোথায়? দিল্লিতে গেলেন। গিয়ে 1540 সালে তিনি দিল্লিও অধিকার করে ফেললেন। এবং আমরা দিল্লির মুঘল সম্রাটদের নাম জানি। মুঘল রাজবংশে 17 জন সম্রাট ছিলেন। প্রথম সম্রাট ছিলেন বাবর, এবং শেষ সম্রাট ছিলেন হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। ঢাকা শহরে একটা বাহাদুর শাহ নামে একটা পার্ক আছে, তোমরা দেখে আসতে পারো। তো বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে কে ছিলেন? আকবর। এইটুকু তো সবাই আমরা জানি। বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর। মানে বাবর কিন্তু মারা গেছে। হ্যাঁ, বাবর মারা যাওয়ার পর এখানে এসে পড়ছে হুমায়ুন। হুমায়ুন শাসন করতেছে দিল্লিকে। এমত অবস্থায় শেরশাহ দিল্লি অ্যাটাক করছে। হ্যাঁ, এই অংশটাতে শেরশাহ দিল্লি অ্যাটাক করছে, এবং শেরশাহের সাথে কিন্তু এই মুঘল সম্রাটরা পারে নাই, হুমায়ুন পারে নাই শেরশাহের সাথে। হুমায়ুন মারা গেছে, সরি হুমায়ুন মারা যায় নাই, হুমায়ুন বিতাড়িত হয়েছে। হুমায়ুন আহত অবস্থায় বিতাড়িত হয়েছে। বুঝো, এখানে খুব সুন্দর একটা গল্প আছে। এই যে শেরশাহ গিয়ে অ্যাটাক করলেন কোথায়? দিল্লিতে, মুঘলদের, হুমায়ুনকে। তখন বাবরের ছেলে হুমায়ুন শাসন করতেছে। হুমায়ুনকে যুদ্ধে পরাজিত করলেন শেরশাহ, করে দিল্লি অধিকার করে দিলেন। এখন হুমায়ুন তো মারা যায় নাই, বেঁচে আছে। তিনি পালিয়ে চলে গেলেন। কোথায় চলে গেলেন? তিনি চলে গেলেন বর্তমান ইরানে। ইরান, পারস্য দেশ বলা হয় যেটাকে, ইরান। তিনি চলে গেলেন কোথায়? ইরানে চলে গেলেন। এবং ইরানে গিয়ে তিনি শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করলেন। যে ইরানের শাসককে বললেন যে আমাকে থাকতে দাও, আমাকে আমার এলাকা থেকে বিতাড়িত করছে, হারাই ফেলছে আমাকে শেরশাহ, শেরশাহ সাথে আমি পারি নাই। তো 1540 সালে হুমায়ুন গিয়ে ইরানে, পারস্যে তিনি শরণার্থী রাজা হিসেবে আশ্রয় গ্রহণ করলেন। এবং 1555 সাল পর্যন্ত হুমায়ুন শরণার্থী হিসেবে ইরানে অবস্থান করছিলেন। এবং বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় সময় ধরে শরণার্থী রাজা হিসেবে ছিলেন সম্রাট হুমায়ুন। ইরানে তিনি শরণার্থী হিসেবে ছিলেন।
ভারত থেকে বিতাড়িত হয়ে। এবং ওই সময়টা কিন্তু মুঘল শাসন চলে নাই এখানে, ওই সময়টা কিন্তু চলছে শেরশাহের শাসন। হ্যাঁ, শেরশাহ তখন তিনি দিল্লি শাসন করছেন এবং হুমায়ুন তখন পালিয়ে আছেন কোথায়? ইরানে। এবার ইরানে গিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। সে ঘটনাটা কি? এই যে আমরা মুঘল রাজবংশের কথা বলছি, বাবরের কথা বলছি। বাবর কি ছিলেন? বাবর ছিলেন একজন মুসলিম, সুন্নি মুসলিম। যদিও ইসলামে কোন রকম এরকম মানে শ্রেণী বিভাগ নাই, তারপরে তো মানুষ করে ফেলছে। বাবর ছিলেন সুন্নি মুসলিম, হুমায়ুনও সুন্নি মুসলিম। বাট ইরানের, আমরা জানি ইরান কিন্তু ঐতিহাসিক ভাবেই শিয়া মুসলিম, তাই না? ইরানের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে শিয়া মুসলিম। তো ইরানের রাজা, ইরানের শাসক হুমায়ুনকে বললেন, আমি তোমাকে সাহায্য করব যদি তুমি সুন্নি থেকে শিয়া হয়ে যাও। তুমি যদি শিয়া মতবাদ গ্রহণ করো তাহলে আমি তোমাকে সাহায্য করব শেরশাহকে বিতাড়নের জন্য। তো এই প্রস্তাবে কিন্তু হুমায়ুন একবার রাজি হয়েই গেলেন যে ঠিক আছে, আমি সুন্নি থেকে শিয়া হয়ে যাব, বিনিময়ে আপনি আমাকে যুদ্ধে সাহায্য করবেন। এবং এই সময় থেকেই কিন্তু আমাদের শাসকরা কিন্তু শিয়া হয়ে গিয়েছে। শিয়া কিন্তু একেবারে তুমি এই হুমায়ুন থেকে শুরু করে আমাদের শেষ স্বাধীন নবাবকে সিরাজউদ্দৌলা সবাই শিয়া মুসলিম ছিলেন। পুরান ঢাকায় দেখবো অনেক শিয়া স্থাপনা আছে, ইমাম বাড়া আছে, হোসেনি দালান আছে, এগুলো কিন্তু সব শিয়া স্থাপনা। বিকজ এরা সবাই শিয়া মুসলিম ছিলেন, সবাই শিয়া মুসলিম। ইভেন মীর জাফর, মীর কাসিম, তারাও শিয়া মুসলিম ছিলেন। দেখো এই টাইমটা কিন্তু একটা প্লট টুইস্টিং ঘটছে যে যদিও বাংলা অঞ্চলের অধিবাসীরা সুন্নি মুসলিম, বাট এখানকার শাসকেরা শিয়া মুসলিম ছিলেন। হ্যাঁ, হুমায়ুন কিন্তু শিয়া ধর্মে মানে শিয়া মতবাদে রূপান্তর, মানে তিনি শিয়া মতবাদ গ্রহণ করলেন এবং ফিরে এসে শেরশাহকে পরাজিত করে তিনি আবার ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠা করলেন। তাহলে দেখো 1526 কিন্তু মুঘল শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং সেটা কিন্তু তোমার পুরোপুরি সমাপ্ত হয়েছে 1857 সালের দিকে। ঠিক আছে, 1857-58 সালের দিকে সেটা সমাপ্ত হয়েছে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে এর মধ্যে 15 বছর সময় কিন্তু মুঘলরা শাসন করতে পারে নাই, 1526 থেকে 1857। বাট মাঝখানের 15 বছর সময় কিন্তু শেরশাহ শাসন করছে। হ্যাঁ, গল্পগুলো বুঝতেছো কত মজার না? দেখছো, এখন মাথার মধ্যে সব প্যাচ খুলে যাবে, আর কোনো প্যাচ জটিলতা থাকবে না, সব ক্লিয়ার করে দিচ্ছি টাইম ফ্রেমে গিয়ে কখন কি হয়েছে না হয়েছে। যাই জানি, আমি তো আর ইতিহাসের স্টুডেন্ট না, সায়েন্সের স্টুডেন্ট হয়েই মানে জাস্ট আগ্রহবশত জিনিসগুলোকে সায়েন্সের মতো করে বোঝার চেষ্টা করছি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তাই দেখো, এইভাবে কিন্তু মাঝখানে 15 বছর শেরশাহ ছিলেন, এটা বাদ দিলে পুরো সময়টা কিন্তু মুঘল শাসন আমল। মুঘল, ওকে। তাহলে মুঘলরা আবার ব্যাক করলেন কোথায়? দিল্লিতে। তাহলে বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে কে? আকবরের ছেলে কে? জাহাঙ্গীর। আকবরের ছেলে হচ্ছে কে? জাহাঙ্গীর। এখন দেখো দিল্লির ইতিহাস চলতেছে, বাট এখানে ঘটনা ঘটছে বাংলা কিন্তু বাংলার মতোই স্বাধীন হিসেবে আছে। এবং এই যে বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুন কি দ্বিতীয়, তৃতীয় হচ্ছে কে? আকবর, চতুর্থ কে? জাহাঙ্গীর। এটা একটা গল্প নেমোনিক্স আছে, বাবার আসিল একবার জ্বর, সারিল ঔষধে। তাহলে বাবারে হচ্ছে বাবর, আসিলতে হচ্ছে বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবারে হচ্ছে বাবর, তারপরে হইলতে হুমায়ুন, একবারে হচ্ছে আকবর, জ্বরে হচ্ছে জাহাঙ্গীর, সারিলতে হচ্ছে শাহজাহান, ঔষধে হচ্ছে ঔরঙ্গজেব। মনে রাখবা, বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। তাহলে দেখো জাহাঙ্গীর তিনি করলেন কি? তিনি বললেন দিল্লিতে আমরা শাসন করতেছি, পাশে তো একটা সুজলা সুফলা এলাকা দেখা যায় বাংলা, বাংলার দিকে তিনি মনোযোগ দিলেন। বাংলাটাও দখল করে ফেললে কেমন হয়, বাংলাটা দখল করে ফেললে কেমন হয়। এবং আমরা জানি যে তৎকালীন সময়ে ভারতবর্ষ অত্যন্ত ধন সম্পদ সমৃদ্ধ একটা এলাকা ছিল এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী এলাকা ছিল বাংলা, আমাদের এই বাংলা। এখানে সবচেয়ে ভালো ফসল হতো। তখন তো আর ইন্ডাস্ট্রি, মিল, কারখানা ছিল না, ফসল যেখানে ভালো হয় সেখানেই টাকা পয়সা সব। বাংলা ছিল সুজলা সুফলা, পয়সা শ্যামলা মানে দিয়ে ভরপুর একটা এলাকা। তখন
এখান থেকে জাহাঙ্গীর করলেন কি দেখো, জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর, তিনি তার লোক ইসলাম খান, তার বিশ্বস্ত লোক ইসলাম খান, ইসলাম খানকে তিনি পাঠালেন যা বাংলা দখল করে আয়। তো তার কথা মতো জাহাঙ্গীরের কথা মতো ইসলাম খান এসে 1609 সালে বাংলা দখল করলেন। বাংলা কিন্তু তার আগের সময়ে বার ভূঁইয়া ছিলেন, বার ভূঁইয়া বলতে বোঝায় যে বাংলা বিভিন্ন এলাকা বিভিন্ন রকম স্বাধীন জমিদার দ্বারা শাসিত হচ্ছিল। অর্থাৎ এই জমিদাররা কোন রকম রাজার আন্ডারে ছিলেন না। জমিদাররা ইউজুয়ালি রাজার আন্ডারে থাকে, যে আমি এলাকা শাসন করবো, এলাকার ট্যাক্স আমি উঠাবো, উঠানোর পর আপনাকে প্রতি বছর নির্দিষ্ট একটা টাকা দিব। বাট এইভাবেই কিন্তু এই যে 12 ভূঁইয়া যারা ছিলেন, 12 ভূঁইয়ারা কিন্তু কাউকে মানতেন না, তারা তাদের মতো করে তার এলাকা শাসন করতেন, স্বাধীন জমিদার ছিলেন 12 ভূঁইয়া। হ্যাঁ, 12 ভূঁইয়া মানে এক একটা এলাকায় 12 বলতে কিন্তু 12 বোঝাচ্ছে না, এখানে 12 না, 12 বলতে এটার নামটাই হচ্ছে 12 ভূঁইয়া, মানে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম জমিদার আছে। বার বলতে অনেক বোঝানো হচ্ছে, অনেক জমিদার আছে, সবাই স্বাধীন মতো নিজের এলাকা শাসন করে। ইসলাম খাঁ এসে 12 ভূঁইয়াদের, ইসা খাঁ, হ্যাঁ এরকম বিভিন্ন রকম 12 ভূঁইয়ার নাম তোমরা শুনবা, ইসা খাঁ 12 ভূঁইয়া ছিলেন, তাদেরকে পরাজিত করে বাংলা দখল করলেন 1609 সালে। তারপরে 1609 সালে কিন্তু বাংলা আবার কি হইল, আবার দিল্লির আন্ডারে চলে গেল। আবার দিল্লি যারা শাসন করে বাংলা তাদের লোক দ্বারাই শাসিত হয়, মানে বাংলা এবং দিল্লি এখন আবার এক হয়ে গেছে। এবং 1610 সালে ইসলাম খাঁ ঢাকাকে প্রথমবারের মতো রাজধানী ঘোষণা করলেন এবং ঢাকার নাম তুলে দিলেন জাহাঙ্গীরনগর। বর্তমানে আমাদের সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে। এই জাহাঙ্গীরনগর মানে কিন্তু আসলে হচ্ছে ঢাকা। দেখো ইসলাম খাঁ জাহাঙ্গীরের